কামাখ্যা স্টেশনে সকাল 4টার পরিবর্তে প্রায় 3.5 ঘন্টা পর অর্থাৎ প্রায় 7:30টার সময় নামলাম। ফাঁকা অথচ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। প্রথমে ভেবেছিলাম গুয়াহাটিতে নেমে প্রথমে সাইট সিন করে নেব, কিন্তু হোটেলওয়ালা আমাদের বলে দিয়েছে সকাল 9টাতেই আমাদের রুম দিয়ে দেবে। তাই প্রথমে হোটেলে যাওয়াই মনস্থির করলাম। ফ্রেশ হয়ে কামাখ্যা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের উপরে জনআহারে উপস্থিত হলাম। এখানে সকাল থেকেই পাওয়া যাচ্ছে ইডলি, ধোসা, ছোলা বাটুরে, আলু পরাঠা। শুধু তাই নয়, 70 টাকায় ভেজ বিরিয়ানি বা ভেজ মিল, 80 টাকায় ডিম ভাত ও 120 টাকায় চিকেন ভাত। বেশ রিজনেবল। আমরা এখান থেকে জলখাবার করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এ প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কামাখ্যা বা গুয়াহাটি এলাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানকার স্ট্যান্ডের অটো বা ট্যাক্সি ট্যুরিস্ট দেখে যা খুশি দাম বলে ফেলে, তাই সবসময় বার্গেনিং করবেন। সবচেয়ে ভালো উপায়, আপনি ফোনে প্রথমে ওলা কিংবা উবেরের রেট চার্টটা ভালো করে স্টাডি করে নেবেন, তাহলে ঠকাতে পারবে না চট করে। আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা টেম্পল যেতে ওলাতে লাগে প্রায় 210 টাকা। যা হোক, সামনে টোটোওয়ালার সঙ্গে আমরা বার্গেনিং করে 200 টাকায় রাজি করলাম। এরা আমার হোটেলে একদম ডাইরেক্ট পৌঁছে দেবে। কথা বলার সময় বলে নেবেন যে মন্দিরের গেট পর্যন্ত যাবে না কামাখ্যার গেট পর্যন্ত যাবে। কামাখ্যার গেট বলতে রাস্তার উপরে পাহাড়ে ওঠার গেট পর্যন্ত বোঝায়, আর মন্দিরের গেট বলতে সেখান থেকে এই নিচ থেকে পাহাড়ের উপর আরও 3 কিলোমিটার উপরে ওঠা পর্যন্ত বোঝায়, যার রেটটা কিন্তু অত্যন্ত বেশি। কামাখ্যা মায়ের মন্দির পাহাড়ের চূড়ায় অবস্থিত, অত্যন্ত খাড়া পাহাড়। আমি প্রথমে ভেবেছিলাম গাড়ি নিয়ে যাব, খুব স্কিলফুল ড্রাইভার হতে হবে এইখানে গাড়ি চালাতে গেলে। শহরের বাসগুলি পাহাড়ের নিচের গেট পর্যন্ত যায়, সেই গেট থেকে ছোট গাড়ি, অটো, ট্যাক্সি কিংবা ছোট বাস ওখান থেকে উপরে পর্যন্ত মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সবসময় থাকে। সেটা প্রায় ছোট গাড়ির ক্ষেত্রে 30 টাকা এবং বাসে 10 টাকার নেয়। পাহাড়ের উপরে থাকার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা মন্দিরের নিজস্ব গেস্ট হাউস, দেবালয় গেস্ট হাউস। তবে এখানে সিট পাওয়া অত্যন্ত কঠিন। কিছু ফোন নাম্বার আমি শেয়ার করে দিলাম পান্ডাদের, তাদের থ্রু দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আসাম ট্যুরিজমের ট্যুরিস্ট লজ প্রশান্তি গেস্ট হাউস মন্দির থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের উপরে, সেখানেও আপনারা বুক করতে পারেন। আমরা কিন্তু সেখানেও জায়গা পাইনি। মন্দিরের কাছাকাছি প্রচুর হোটেল আছে, সেরকমই একটি হোটেলে আমরা অনলাইনে থেকে ফোন নাম্বার জোগাড় করে সেখানে ফোন করে বুক করে গিয়েছিলাম। 4 বেডেড রুম আমাদের পড়েছিল 1300 টাকা, খোলামেলা, মোটামুটি ভালো। আলটিমেটলি আমরা হোটেলের রুমে ঢুকে পড়েছি। এখানে ছায়া ভবন বলে একটি হোটেল। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এটা হোমস্টে টাইপের, মানে বাড়ি, একটা লোকের বাড়ি আর হোটেলের মতো সুযোগ সুবিধা দিয়ে, একটা গলির মধ্যে। যাই হোক, মন্দিরে খুব কাছে। তো আমরা 9টার দিকে আমরা চেক ইন করেছি, দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এরকম একটা হোটেলের রুম, ডবল বেডেড রুম দিয়েছে। তো আমরা অনলাইনে নাম্বারটা পেয়েছিলাম। এমনিতে চিপ অ্যান্ড বেস্ট, মোটামুটি ঠিকই আছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি প্রায় 9:45 বাজে। আমরা এখান থেকে ভাবছি এখন বাসে করে উমানন্দ ঘাটে যাব, সেখান থেকে উমানন্দকে দর্শন করব, তারপর সেখান থেকে কাছাকাছি কি দেখা যায় সেটা আমরা দেখে আজকের দিনটা আমরা কাটাবো। দেখা যাক। প্রথমে আমাদের টার্গেট হচ্ছে, আর তার আগে কালকের খবর একটু বলি। কালকে মোটামুটি যেটা ইনফরমেশান পেলাম সেটা হচ্ছে জেনারেল লাইনে যেতে গেলে ভোর 2:30 থেকে 3টার মধ্যে গিয়ে লাইন দিতে হবে। তার আগে কুপন কাটতে হবে। কুপন কেটে লাইন, প্রত্যেকে যারা কুপন নেবে তাদেরকে প্রত্যেকে উপস্থিত থাকতে হবে। সেই কুপন কেটে তো আমরা লাইনে 3টার মধ্যে লাইনে দাঁড়াবার চেষ্টা করছি। তাহলে হয়তো মোটামুটি একটা সময়ে আমরা এটা
দর্শন করতে পারবো। দেখা যাক কী হয়। আজকে ব্যাপার স্যাপারগুলো আর একটু জেনে নেবো, তারপরে দেখা যাবে কি হয়। বেশ, চলুন আমরা উমানন্দে যাই। হোটেল থেকে বেরিয়েই আমরা বাসে চেপে পড়লাম। বাস ছাড়ে মন্দিরের সামনে থেকে। 15 টাকা ভাড়া। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, উমানন্দ ভৈরবের মন্দিরটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপে। সেই দ্বীপে যেতে গেলে আমাদেরকে ফেরির সাহায্য নিতে হবে, অর্থাৎ লঞ্চে করে যেতে হবে। পাশাপাশি দুটি লঞ্চ ঘাট আছে, একটি ফ্যান্সি বাজার লঞ্চ ঘাট এবং একটি সরকারি লঞ্চ ঘাট। বেসরকারি লঞ্চের ভাড়া 300 টাকা আপ অ্যান্ড ডাউন, কিন্তু সরকারি লঞ্চের ভাড়া 20-40 টাকা। সরকারি লঞ্চগুলি চলে নির্দিষ্ট সময় মেনে, এখানে আপনারা দেখে নিতে পারেন। 10 মিনিট সময় লাগে। আমরা সরকারি লঞ্চেই গেলাম। লঞ্চ আমাদের ছেড়ে দেওয়ার পর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় পাওয়া যায় ফিরে আসার জন্য। আমরা সিঁড়ি ভেঙে পাহাড়ে উঠতে লাগলাম। জুতো খুলে প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। যারা তীর্থের উদ্দেশ্যে মা কামাখ্যাতে গেছেন তাদেরকে জানিয়ে রাখি, উমানন্দ দর্শন না করে নাকি মা কামাখ্যাকে দর্শন করতে নেই। দ্বীপটি আসলে ছোটোখাটো একটি মন্দির কমপ্লেক্স। এখানে শুরুতেই আছে গণেশের মন্দির, এছাড়াও মহাকাল, হনুমান মন্দির এবং আরও বিভিন্ন দেবদেবীর মন্দির এই উমানন্দ ভৈরবের মন্দিরকে বেষ্টিত করে আছে। এখানের দোকানগুলি থেকে আপনারা হাতের কাজ, বাঁশ বা কাঠের জিনিস নিতে পারেন, বা ডাবের জল বা অন্যান্য ফল এখানে কিন্তু সংগ্রহ করতে পারেন। আমরা লাইন দিয়ে মন্দির দর্শন করলাম এবং দ্বীপটিকে এক্সপ্লোর করলাম। মনে রাখতে হবে, ফিরে আসার শেষ ফেরি কিন্তু 4:30, তারপরে আর সরকারি লঞ্চ চলে না। এখন 1:30 বাজে। এখানে আমাদের পরিকল্পনার একটি ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম এই আশেপাশে ভালো হোটেল পাবো, কিন্তু খাওয়ার হোটেল এখানে আশেপাশে নেই। সুতরাং আমরা ঠিক করলাম গুয়াহাটি, এখান থেকে গুয়াহাটি মাত্র 3 থেকে 4 কিলোমিটার, গুয়াহাটি গিয়ে সেখানে কিছু খাওয়ার দাওয়ার করে তারপরে আমরা সাইট সিন দেখতে বেরোবো। যথারীতি বাসে চেপে পড়লাম। ওয়ার মেমোরিয়াল পার্কের পাশ দিয়ে আমরা গুয়াহাটি শহরে প্রবেশ করলাম। এসি বাস, ভাড়া অত্যন্ত কম। গুয়াহাটি শহরে যে কোনো জায়গায় যান না কেন, সব জায়গার জন্য সরকারি আসাম গভর্নমেন্টের সরকারি বাস এসি এবং নন এসি পাবেন। যাই হোক, বাসের কন্ডাক্টর জানালেন যে এই বাসটি যাচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রমে। তা আমরা ঠিক করলাম বাসে যেহেতু চেপেই পড়েছি, আমরা শেষ পর্যন্ত যাই। আমরা গেলাম বশিষ্ঠ মুনির আশ্রমে, সেখানে আমরা খাওয়া দাওয়া সারলাম এবং তারপর আমরা আশ্রম দেখতে বেরোলাম। রামের গুরুদেব বশিষ্ঠ মুনি নাকি একসময় এখানে বিরাজ করতেন। এখন তিনি এখানে শিলামূর্তি রূপে বিরাজ করেন। পৌরাণিক কথা যাই হোক না কেন, আশ্রমের পরিবেশ আমাদের মুগ্ধ করল। আশ্রমের দেওয়ালে পাথরে খোদাই করা বিভিন্ন মূর্তি আমাদের দৃষ্টি আকর্ষণ করল। সর্বোপরি প্রাকৃতিক পরিবেশ এখনও এখানে বজায় আছে, আশ্রমের পরিবেশ এখনও বজায় আছে, সেটা দেখে আমরা খুব অবাক হলাম। কুলকুল করে বয়ে যাচ্ছে ঝর্ণা, সেখানে অনেকে স্নান করছেন। শুধু মানুষ নয়, এখানে এই বাঁদরেরাও পর্যন্ত জলকেলিতে ব্যস্ত। আমরাও অনেকক্ষণ ধরে এদের আনন্দ, এদের মজার খেলা উপভোগ করলাম। সময়টা অনেকক্ষণ সময় খুব সুন্দরভাবে এখানে কেটে গেল। আপনারা যদি এখানে আসেন, গুয়াহাটি যদি বেড়াতে আসেন, কামাখ্যা যদি বেড়াতে আসেন, অবশ্যই এই আশ্রমে আসবেন। বেশ কিছুটা সময় কিন্তু এখানে সুন্দরভাবে কেটে যাবে। এখানে আপনার ঝর্ণার জলে স্নানও করতে পারেন।
বেশ কিছুক্ষণ সময় কাটাবার পর আমাদের গন্তব্য হলো বালাজি টেম্পল। এখান থেকেই বাস পেয়ে গেলাম। মাথাপিছু 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম বালাজি টেম্পল। এটি আসলে একটি মন্দির নগরী। দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দিরের অনুকরণে এই মন্দির কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে। বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত মা লক্ষ্মী, পার্বতী এবং বেঙ্কটেশের মন্দির। ভেতরে বসার জন্য সুন্দর ঘাসের লন, ক্যাফেটেরিয়ার ব্যবস্থা আছে, কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা। আমরা প্রসাদ নিলাম, লাড্ডু প্রসাদ, 1 পিস 50 টাকা নিয়ে বেরিয়ে এলাম। সন্ধ্যা হয়ে আসছে, আমাদের নিজস্ব গাড়ি নেই, তাই বেশিক্ষণ সময় এখানে ব্যয় করলাম না। আপনারা ইচ্ছা করলে বেশ কয়েক ঘন্টা এখানে কাটাতেই পারেন। मंदिर बन गया। हाँ, थोड़ा सा गेट तक तो जाना। गेट तक भी जाने हाथी तोड़ दिया, 70 है ना, कर दिया रात को 70 हाथी तोड़ दिया। ও ইধার হাতি। বালাজি দর্শন করে আমরা টোটোতে করে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলাম, কিন্তু যা জানা গেল মন্দির 5টাতেই বন্ধ হয়ে যায়। প্রচণ্ড হাতির উৎপাত, বন্য হাতি সব আশেপাশে ঘরবাড়ি ভেঙে দেয়, তছনছ করে। তাই এই ছেলেটির এই সাইকেলের কারসাজি দেখেই ফিরতে হলো। আপনারা বেড়াতে এলে প্রথমে ভীমাশঙ্কর দর্শন করে তারপরে বালাজি যাবেন, কারণ বালাজি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ফেরার সময় সরকারি বাসে আমরা একা, তবুও এলাম। পাহাড়ের নিচে কামাখ্যা গেটে আমাদের নামিয়ে দিল। সেখান থেকে আমরা ছোট গাড়ি করে 30 টাকা দিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলাম। আজকের দিনটি অত্যন্ত কর্মমুখর ছিল, প্রায় সব কিছু দর্শন হলো। পরের দিন মায়ের দর্শন হবে।